1888 সালের শরৎকালে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় একজন অজ্ঞাত পরিচয়ের খনি সক্রিয় ছিলেন, যাকে আমরা আজ জ্যাক দ্য রিপার নামে জানি। তিনি অন্তত 5 জন নারী যৌনখনিকে নির্মমভাবে হত্যা করেছিলেন এবং তার অপরাধের ধরন ভিক্টোরিয়ান লন্ডনের জন্য এক ভয়ঙ্কর স্মারক হয়ে দাঁড়ায়। চিন্তার গলা গভীরভাবে কেটে দেওয়া হতো, দেহ বিকৃত করা হতো এবং খুনিকে কখনো শনাক্ত করা যায়নি। এই অপরাধের সময়কাল ছিল 1888 সালের আগস্ট থেকে নভেম্বর। খুনের এলাকা ছিল হোয়াইট চ্যাপেল এবং স্পিটার ফিল্ডস, যেখানে দারিদ্র, অপুষ্টি ও অতি ঘনবসতির চরম প্রভাব লক্ষ্য করা যেত। খুনের শিকাররা সমাজের সবচেয়ে দুর্বল অংশ, অর্থাৎ মহিলা যৌনকর্মীরা। এমনভাবে খুনি যাদের বেছে নিয়েছিলেন এমন পরিবেশ থেকে যেখানে তাদের নিখোঁজ হওয়া বা হত্যার ঘটনা সমাজের বৃহত্তর অংশকে ততটা প্রভাবিত করতো না, যা খুনিকে গোপনীয়তা প্রদান করত। পুলিশ ও ইতিহাসবিদরা 5টি হত্যাকাণ্ডকে ক্যানোনিক্যাল ফায়ার হিসেবে চিহ্নিত করেছেন। মেরিয়ান নিকোলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইট, ক্যাথরিন অ্যাডস এবং মেরি জেন কেলি, এই 5 জনকেই হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডগুলোর ধরন প্রায়শই রিপারের অপরাধের বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। নৃশংসতার ধরন দেখে বোঝা যায় যে খুনি মানুষের শরীরবিদ্যা সম্পর্কে কিছুটা জ্ঞান রাখত এবং পরিস্থিতির উপর তার নিয়ন্ত্রণ স্পষ্ট ছিল। যেমন ডাবল ইভেন্টে দেখা যায় একজন ভিকটিমের দেহ গুরুতর বিকৃত করা হয়, অপরজনের দেহ বিকৃত করা হয়নি। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও ঘটনার গুরুত্ব বাড়িয়েছে। হোয়াইট চ্যাপেলে তখন ইহুদি শরণার্থীদের জন্য আশ্রয় কেন্দ্র ও দারিদ্র্যের কেন্দ্রবিন্দু ছিল। নতুন আগন্তুকদের অচেনা ভাষা, খাদ্যাভ্যাস এবং ধর্ম স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছিল। এই জাতিগত বিদ্বেষ এবং সামাজিক উদ্বেগ তদন্তকে গভীরভাবে প্রভাবিত করেছিল। জনগণ পুলিশের অক্ষমতার প্রতি ক্ষুব্ধ ছিল। স্থানীয় কার্টুন এবং প্রতিহিরণগুলো পুলিশকে ব্যর্থ হিসেবে উপস্থাপন করত। 1888 সালের পুলিশি কাঠামো ছিল নবীন ও অপূর্ণাঙ্গ এবং সিটি অফ লন্ডন পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব তদন্তে বড় বাধা তৈরি করেছিল। তখনকার সময়ে আধুনিক ফরেনসিক বিজ্ঞান যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ রিসেপশন উপস্থিত ছিল না, তাই পুলিশ তদন্ত সাক্ষী, বিবৃতি এবং প্রশ্নমানের নির্ভরের উপর নির্ভর করত। চিফ ইন্সপেক্টর অ্যান্ডারসন 23 অক্টোবর 1888 সালে স্বীকার করেছিলেন যে ধারাবাহিক হত্যাকাণ্ড হলেও খনি সম্পর্কে কোনো সামান্যতম সূত্র নেই। জ্যাক দ্য রিপার নামটি খুনি নয়, বরং একটি পত্রিকার প্রচারের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। 25 সেপ্টেম্বর 1888 সালে ডিয়ার বস টেলিসীমা সংবাদপত্রে পৌঁছায়, যেখানে হুমকি দেওয়া হয়েছিল। পরে ফাঁসিজাকি, পোস্টকার্ড ও ফ্রেহল নামে চিঠি আসে, যা খুনের নৃশংসতা আরও স্পষ্ট করে। 1931 সালে সাংবাদিক ফেড বেস্ট স্বীকার করেন যে তারা এই চিঠিগুলো লিখেছিল। মূল উদ্দেশ্য ছিল জনসাধারণের আগ্রহ ও পত্রিকার বিক্রি বাড়ানো। এর মাধ্যমে দেখা যায় যে মিডিয়া কেবল ঘটনার প্রতিবেদন দেয়নি, খুনিকে একটি কিংবদন্তি চরিত্রের রূপ দিয়েছিল। প্রধান সন্দেহভাজনরা ছিলেন মটান্ডু, জন ড্রুইট, অ্যারন কজমিনস্কি এবং ফ্রান্সিস তাম্বলিস্টি। ড্রুইট ছিলেন একজন শিক্ষক যিনি আত্মহত্যা করেন এবং ঘটনার সঙ্গে তার কোনো নিশ্চিত সংযোগ ছিল না। কজমিনস্কি একজন পোলিশ ইহুদিনাবিদ, যাকে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করেছিল। আধুনিক ডিএনএ বিশ্লেষণে তার নাম নতুনভাবে সামনে এসেছে। ফ্রান্সিস তাম্বলিস্টি ছিলেন আমেরিকার ডাক্তার যিনি নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ ছিলেন, তবে তার বিরুদ্ধেও সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। ডিএনএ বিশ্লেষণ আধুনিক যুগে রিপারের রহস্য উন্মোচনে নতুন মাত্রা যোগ করেছে। ক্যাথরিন অ্যাডসের কোনের দৃশ্যে পাওয়া একটি সাল থেকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সংগ্রহ করে অজনমেরাজকে বংশধরের সঙ্গে মিল করা হয়। যদিও প্রমাণ বিতর্কিত, কারণ প্রমাণের উৎস অস্বচ্ছ এবং দূষণের সম্ভাবনা রয়েছে, তবে এটি দেখিয়েছে যে আধুনিক বিজ্ঞান ও ঐতিহাসিক হত্যাকাণ্ডের তদন্তে সীমাবদ্ধতা এবং নৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। জ্যাক দ্য রিপারের কাহিনী শুধু একটি সিরিয়াল কিলারের কাহিনী নয়, এটি ভিক্টোরিয়ান লন্ডনের সামাজিক ব্যর্থতা, দারিদ্র্য, মিডিয়া হাইপ এবং মানুষের অজানা বিপদের প্রতি আকর্ষণের সংমিশ্রণ। তার পরিচয় অজানা থাকার কারণে এই রহস্য এখনও ভৌতিক বনের মানুষকে মুগ্ধ করে। পপ সংস্কৃতিতে জ্যাক দ্য রিপার শত শত বই, চলচ্চিত্র, টেলিভিশন শো এবং ভিডিও গেমে স্থান পেয়েছে। তার রহস্য এবং অমীমাংসিততাকে তাকে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং পুনঃপরিকল্পিত চরিত্রগুলোর মধ্যে একটি করে তুলেছে। আপনাদের কি মনে হয় জ্যাক দ্য রিপার কে ছিলেন এবং এই হত্যাকাণ্ডের পিছনে তার উদ্দেশ্যটা কি ছিল? বিষয়গুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।